আসসালামু আলাইকুম। জয় বাংলা সৈনিক ভাই বোনরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেশে এবং প্রবাসে কে কোথায় থেকে দেখতেছেন জানাতে পারেন কমেন্টে। সর্বোচ্চ শেয়ার করে দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন, স্মরণ করে দিবেন 5 আগস্টের দিন থেকে শুরু করে সারা বাংলাদেশে, ঢাকা থেকে শুরু করে সারা বাংলাদেশে পুলিশদেরকে কীভাবে থানার ভিতরে ঢুকে থানা জ্বালিয়ে এবং কি গর্ভবতী নারীকেও তারা ছাড় দেয় নাই। আমরা ইতিমধ্যে অনেকেই অল্প কয়েক মাস আগেই আপনারা সেই স্মৃতিগুলা ভুলে গেছি। আমরা বাংলাদেশের মানুষ অতি সহজে ইতিহাস ভুলে যায়। শুনতে থাকুন ওই দিনের কিছু দৃশ্য এই আপুটির কাছ থেকে। তিনি একজন সাংবাদিক, কিছু বর্ণনা আমরা আবারও স্মরণ করে দিচ্ছি। আর জয় বাংলা সৈনিক ভাই বোনদের কাছে রিকোয়েস্ট করব দেশবাসীকে আবারও স্মরণ করিয়ে দেওয়ার জন্য সর্বোচ্চ শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। শুনতে থাকুন। ওই ঘিলু পড়ার দৃশ্য আমি তাকে আটকে রাখতে পারি নাই, যে একটা মানুষ তাকে মেরো না, আমি ধরতে পারি নাই, কাছে যেতে পারি নাই, আমি ওখান থেকে কখনো বেরোতে পারবো না। আমি একটা মানুষকে বাঁচাতে পারি নাই। আমি একজন সংবাদকর্মী, আমার অনেক ক্ষমতা, আমি অনেক জায়গায় যেতে পারি, অনেকের কথা প্রকাশ করতে পারি। আমি তখন এত অসহায় হয়ে গেছি। আমি কিন্তু নিজের জীবন আসলে চাই নাই। আমার পরিস্থিতিটাই এমন ছিল যে আমি যদি নিজের জীবনে দিতে পারতাম তাও সে বাঁচত না। সেই পুলিশ কর্মকর্তা বা সদস্য সে জীবিত ছিল। ঘিলু বের করছে পিটিয়ে পিটিয়ে। ওই দৃশ্য দেখার পরে আমি আর যখন দাঁড়াতে পারছিলাম না, আমি নিজেই খুব অপ্রকৃতস্থ হয়ে যাওয়ার পরে ওরা আমাকে টেনে এ পাশে নিয়ে দিছে। তো আমি যতদূর জানি যে এই পরিস্থিতি থেকে সেই পুলিশ সদস্যের বেঁচে ফেরার কথা না। টিয়ার সেল খেয়ে পড়ে যাই। তখন ওখান থেকে একদল বললো যে এর মারার পরে একে মারবো, ওকে তো মারবই, ওদের কাপড় চোপড়ও রাখা যাবে না, মেরে এমন পর্যায়ে করবো যে ওদের কাপড় চোপড়ও থাকবে না গায়ে। তারপর থেকে 2-3 জন এসে আমাকে জাস্ট হ্যাঁচকা টান দিয়ে বললো যে আন্টি, আপনার ছেলে হয়তো আমাদের সাথে আন্দোলন করছে, আপনি এখানে দাঁড়ায়েন না, নিরাপদ না, এগুলো শেষ হলে হয়তো আপনাকেও ধরবে, কারো কিছু বললেন না আন্টি। আমার অফিসে আসার কথা হলো দুপুরের আগে। আমি বের হয়েছি 12টার দিকে। 12টার থেকে বাসা থেকে হেঁটে আমি কোনো রকম এসে রামপুরার কাছাকাছি আসি। তার মধ্যেই টিয়ার সেল খেয়ে পড়ে যাই। আমাকে যারা আন্দোলন করছে সেখানকার কিছু শিক্ষার্থী ওদের একজন ভেবে, কারো গার্ডিয়ান ভেবে আমাকে তুলে নিয়ে আমার জ্ঞান ফেরে এবং সহযোগিতা করে। মুখে চোখে পেস্ট মেখে আমার শ্বাস প্রশ্বাসও স্বাভাবিক করার চেষ্টা করে। ওখানে অনেকক্ষণ রেস্ট নেওয়ার পরে আন্দোলনকারী যারা ওখানে ছিল তাদের সাথে কথা বলে ওরা আমাকে সহযোগিতা করে, রাস্তা পার করে দেয়। আমি তাদেরকে পরে আমার সাংবাদিক পরিচয়টি গোপন করি জীবনের তাগিদে, আমার জীবনটিকে বাঁচানোর জন্য। আমি বুঝতে পারি ওদের কথোপকথনে যে সাংবাদিক অথবা যারা সরকারের পক্ষে কারো মনোভাব আছে এমন লোক পেলে ওরা ওখানে তাদেরকে ছাড়বে না, তাদেরকে কোনো না কোনোভাবে আঘাত করবেই। এটি বুঝতে পেরেই আমি আমার নিজের পরিচয় গোপন করি। তো আমার অফিসে যে অন্যান্য সহকর্মীরা আমার জন্য অপেক্ষা করছিল, তারা হাতে ঝিলে ছিল, আমি তাদের কাছেই যাচ্ছিলাম। ওরাই আমাকে সহযোগিতা করেছে রাস্তা পার হতে। তো আমার পাশেই পুলিশ, এবং সেখানে সম্ভবত 1 প্লাটুন পুলিশ ছিল। তারা নিজেরা বলছিল যে তাদের গুলি শেষ। তো ওরা বললো যে গুলি করো। তখন বললো যে ওদের রাবার বুলেটের পরে অন্য কোনো কিছু ব্যবহার করার পারমিশন নেই। তখন বললো পিছু হটো। তো পুরো প্লাটুনটি পিছু হটছিল, ওরা পিছু হটছিল। আমি রাজপথ থেকে একদম ফুটপাতে চলে যাই। আমি যাই যেখান থেকে যে ওয়াটার বাসগুলো চলে, সেইটা যেখানে টিকিট কাউন্টার, আমি ওখানে দাঁড়াই। ওখানে আর কেউ ছিল না। একটা বয়স্ক লোক দৌড়াতে আসলো। ওদের ওই পুলিশ পিছানোর সঙ্গে সঙ্গে যে আন্দোলনকারীরা কিছু ছাত্র ছিল, সঙ্গে অছাত্র বেশি, যারা এলাকায় টোকাই বা অন্যান্য গাড়ির হেল্পার, বাসের হেল্পার, রাস্তায় সিগারেট বিক্রি করে বা নেশা করে, এরকম লোকজন, এবং সমস্ত গাছ উপড়ানো তাদের হাতে, মাঝখানে যে রাস্তায় লোহা দিয়ে যে ব্যারিকেড দেওয়া এগুলো হাতে, এবং তারা হলো অগ্রভাগে। শিক্ষার্থীদের হাতে হয়তো কাচের গুঁড়া, মরিচের গুঁড়া, এই ধরনের কিছু, কিন্তু তাদের হাতেই মূল অস্ত্রগুলো। এবং তারা পেছন থেকে কয়েকজন পুলিশকে তারা আটকাতে পেরেছে। তাদের কথোপকথন, আমি একজনকে টেনে হিঁচড়ে আনতে দেখেছি। তাকে হাতের হাড্ডি, পায়ের হাড্ডিতে মারছিল, তাকে টেনে হিঁচড়ে আনতে হচ্ছিল। সেই পুলিশ হাঁটতে পারছিল না। তার হেলমেট পরে গেছে একটা বাড়িতে, ওই বাড়িটা আমার সামনে দেওয়া। আমার পাশ দিয়ে যখন যাচ্ছিল, একটা আঘাতে তার মাথার একদম খুলি, চামড়া পুরোটা ঝুলে গেছে। তখনও সে তাকাইছিল। তারপরে যখন তাকে মারার উদ্দেশ্যে ওরা কথা বলছিল, আমি তার থেকে বেশি দূরে না, আমি ওই টিকিট কাউন্টারে দাঁড়ানো, ওরা সিঁড়িটা দিয়ে পানির কাছে নিয়ে গেল। এখন ওদের কথা ছাড়বি না, মেরে ফেল,
যখন ওরা হুঙ্কার দিয়ে বাড়ির পর বাড়ি লোহার রডগুলো দিয়ে দিচ্ছিল, আমি সহ্য করতে না পেরে এক পর্যায়ে আমি আমার নিজের পরিচয়, আমি আমার সমস্ত কিছু বিবেক সব হারাই ফেলছি বলে আমি চিৎকার দিয়ে উঠেছি যে এই ওকে মেরো না। ওরা যখন আমার দিকে তাকায় বললো যে ওকে মারবো না কেন, মানে ওরা আমার উপরে যখন এরকম চোখ গরম করে তাকালো, তখন আমি বলছি ও তো মানুষ, ওর ভেতরে এখনো জীবন আছে, ও নিঃশ্বাস নিচ্ছে। তখন ওখান থেকে একদল বললো যে এর মারার পরে একে মারবো, ওকে তো মারবই, ওদের কাপড় চোপড়ও রাখা যাবে না, মেরে এমন পর্যায়ে করবো যে ওদের কাপড় চোপড়ও থাকবে না গায়ে। তারপর থেকে 2-3 জন এসে আমাকে জাস্ট হ্যাঁচকা টান দিয়ে বললো যে আন্টি আপনার ছেলে হয়তো আমাদের সাথে আন্দোলন করছে, আপনি এখানে দাঁড়ায়েন না, নিরাপদ না, এগুলো শেষ হলে হয়তো আপনাকেও ধরবে, কারো কিছু বললেন না আন্টি। তো ওরা শিক্ষার্থী, যারা আমার সাথে কথা বলছিল তারা শিক্ষার্থী, কিন্তু যারা মারছিল বা আমাকে হুমকি দিচ্ছিল তারা কোনো শিক্ষার্থী হতে পারে না, এবং তারা নিজের বিবেক নিয়ে কাজ করছে, আমার কাছে এরকম মনে হয় নাই। তারা কিছু পাওয়ার জন্য কিছু করছে বা কিছু পেয়েছে তাই কিছু করছে। এবং সেই পুলিশ কর্মকর্তা বা সদস্য সে জীবিত ছিল, তার চোখের চাহনি বলছিল সে জীবিত। আমি তাকে ঘিলু বের করছে পিটিয়ে পিটিয়ে, ওই দৃশ্য দেখার পরে আমি আর যখন দাঁড়াতে পারছিলাম না, আমি নিজেই খুব অপ্রকৃতস্থ হয়ে যাওয়ার পরে ওরা আমাকে টেনে এ পাশে নিয়ে দিছে। তো আমি যতদূর জানি যে এই পরিস্থিতি থেকে সেই পুলিশ সদস্যের বেঁচে ফেরার কথা না, এবং তারাই বলছিল আরো 4 জনকে তারা ধরেছে, এবং মাই টিভির আশেপাশে যে গলিগুলো এক একজনকে এক একটা গলিতে নিয়ে যাওয়া হয়েছে, এক একটা টিম করে নিয়ে যাওয়া হয়েছে। তারা বেঁচে আছে কিনা আমি জানি না ভাই, এবং আমি এখন পর্যন্ত ঘুমাতে পারি নাই। ওই ঘিলু পড়ার দৃশ্য আমি তাকে আটকে রাখতে পারি নাই, যে একটা মানুষ তাকে মেরো না, আমি ধরতে পারি নাই, কাছে যেতে পারি নাই, আমি ওখান থেকে কখনো বেরোতে পারবো না। আমি একটা মানুষকে বাঁচাতে পারি নাই। আমি একজন সংবাদকর্মী, আমার অনেক ক্ষমতা, আমি অনেক জায়গায় যেতে পারি, অনেকের কথা প্রকাশ করতে পারি। আমি তখন এত অসহায় হয়ে গেছি, আমি কিন্তু নিজের জীবন আসলে চাই নাই। আমার পরিস্থিতিটাই এমন ছিল যে আমি যদি নিজের জীবনে দিতে পারতাম তাও সে বাঁচত না, এবং ওই পরিস্থিতিটা আমার হাতে ছিল না। এরকম ঘটনা না ঘটুক, যে ছাত্রকে মারা হয়েছে এই ঘটনাটাও না ঘটুক, যে নিরাপত্তা বাহিনীর কর্মীরা ওইরকম ঘটনার মুখোমুখি হয়েছে তারাও যেন এরকম পরিস্থিতি না পড়ুক। আর এরকম কল্পনা নিয়ে ঘুমানো সম্ভব না। জানি না কবে সুস্থ হব, কবে নর্মাল হব। আমি মনে করলে আমার জানে কেমন লাগে, আমি যে অজ্ঞান হয়েছিলাম বা আমি মরে যেতে পারতাম, আমার উপর দিয়ে মানুষ চলে যেতে পারতো, আমার এগুলো কিছু মনে হয় না। আমার শুধু ওই কথাটাই মনে হয় যে সে তখনও জীবিত ছিল, যখন তার মাথার ঘিলুগুলো পড়ছিল সে জীবিত ছিল। জি, শুনলেন তো। বাংলাদেশের সকল পুলিশ সদস্য ভাই বোনদেরকে দৃষ্টি আকর্ষণ করব, এই যে সারা বাংলাদেশে 5 আগস্টের পর থেকে আজকের পর্যন্ত আপনারা ইতিমধ্যে আপনারা সবাই জানেন, যে যে থানাতে আপনারা যুক্ত ছিলেন, আপনারা হয়তোবা প্রকাশ্যে এখন মুখ খুলতে পারতেছেন না, কিন্তু আপনি জানেন আপনার পাশের বাড়িটাকে কিভাবে সেই 5 আগস্টের পর থেকে তারা এই দুনিয়া থেকে তাদেরকে বিদায় করে। তারা আপনার সহপাঠী ছিল, মনে রাখবেন, ভুলে যাবেন না। আপনাদের সেই দিনগুলো আপনারা একটু স্মরণ করেন, একটু মনে করেন। আজকে হয়তোবা তার সাথে যেটা হয়েছে, আপনার সহপাঠী পুলিশ সদস্য সাথে যা হয়েছে সেটা আপনার সাথে হইতে পারত, তাহলে তার পরিবারের অবস্থা এখন বর্তমানে কেমন? আপনার জায়গা যদি হইতে পারত, আপনাকে যদি ওই দিনের আপনার সহপাঠীর সেই সময়টা যদি আপনার সাথে ঘটে যেত, তাহলে আপনার পরিবারের কেমন হইতো বর্তমান পরিস্থিতি। তাই আপনাদের সকল পুলিশ ভাই বোনদেরকে দৃষ্টি আকর্ষণ করব, আপনারা এ পর্যন্ত কোনো ধরনের বিচার পান নাই, আপনাদের মনে ক্ষোভ সব কিছুই আছে, কিন্তু প্রকাশ করতেছেন না। আপনাদের এই সহপাঠী ভাইদের যদি প্রকৃতপক্ষের বিচার পেতে চান, তাহলে অবশ্যই এই বাংলার মাটি থেকে রাজাকার বংশের সেই পাকিস্তানিপন্থী যারা আছে, যারা পাকিস্তানকে ধারণ করে,
তাদেরকে এই বাংলার মাটি থেকে বিদায় করতে হবে। তার জন্য জয় বাংলার সৈনিক থেকে শুরু করা মুক্তিযুদ্ধে ৭১-এর সৈনিক সবাই যখন ঐক্য হয়ে সাধারণ জনগণ সহ রাজপথে নামবে, আপনারা সামনে কয়েক দিনের ভিতরে সেই সিদ্ধান্ত আসতে যাচ্ছে, আপনারা সেই সহযোগিতা করবেন, পাশে থাকবেন। যদি আপনারা আমাদেরকে সহযোগিতা না করতে পারেন, অন্তত আপনারা নিউট্রাল থাকবেন। রাজাকার বংশের সকল সদস্যদের সাথে মোকাবেলা করতে বাংলার সাধারণ জনগণ, ৭১-এর সৈনিক, মুক্তিযোদ্ধার সৈনিক, জয় বাংলার সৈনিকেরাই যথেষ্ট। আপনারা জানেন বর্তমানে আপনাদেরকে ব্যবহার করেই কিন্তু তারা এই বাংলার মাটিকে বিক্রি করার জন্য সকল চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা চাচ্ছে না এই বাংলার মাটি বাংলাদেশ থাকুক, তারা চাচ্ছে পাকিস্তান ফিরে যাক সেই ৭১-এর পূর্বে। তাই আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, আপনাদের জায়গা থেকে আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবেন। সহযোগিতা না করতে পারলেও আপনারা নিউট্রাল থাকবেন। আমরা এই বাংলার মাটিকে আবারও ৭১ পুনর্জীবিত করব, এই বাংলার মাটিকে রাজাকার মুক্ত করব ইনশাআল্লাহ। আর তখনই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দায়িত্ব বুঝে পাবে, আপনাদের সেই হারানো পুলিশ ভাইদের বিচার, বোনদের বিচার, গর্ভবতী সে পুলিশ সদস্যের বিচার এই বাংলার মাটিতে হবে ইনশাআল্লাহ। আশা করি আমার জয় বাংলার সৈনিক ভাই বোনেরা বুঝতে পারছেন। দেশে প্রবাসে যেখানেই থাকুন না কেন জানাতে পারেন কমেন্টে, আর ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন যাতে করে সারা বাংলাদেশের প্রত্যেকটা পুলিশ ভাই বোন সদস্যের কাছে এই ভিডিওটা বার্তাটা পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব আপনার, আমার, জয় বাংলার সকল ভাই বোনদের। আশা করি বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। শেখ হাসিনার বিজয় নিয়ে ঘরে ফিরব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।